দেবাশিস দাসের গল্প প্ল্যানচেট, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। মৃত্যুর আগে মানুষটা অনেকটা 10 দিক থেকে হাত পা বাঁধা অবস্থায় টানা 7 মাস শয্যাশায়ী হয়ে পড়েছিল। এ যেন মাকড়সার জালে আটকে যাওয়া কোনো পোকা। নড়াচড়া করার চেষ্টা করলে আরও আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যায় আঠা আঠা জালের ফাঁদে। দীর্ঘদিন অপুষ্টিতে শুয়ে থেকে থেকে কড়া ওষুধের মাত্রায় জিয়ানো কই মাছের মস্ত বড় একটা মাথার নিচে শুকনো রুগ্ন একটা দেহ কাঠামো, তাতে নাকে রাইলস টিউব, মুখে অক্সিজেন মাস্ক, পুরুষাঙ্গে ক্যাথিডার, বায়ুতে ডুস। দীর্ঘ 7 মাস বাকরহিত হয়েছিল মানুষটা। শুধুই অসহায় অর্থ নিমিলিত 2 চোখের সঙ্গে মুখে এক অবক্ত গো গো আওয়াজ। রাত 8টা থেকে সকাল 8টা অবধি পালা করে একজন আয়ার ব্যবস্থা করেছিল সুদীপ্ত, আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল মানুষটার জীবন ভিক্ষা নয়, বদলে তাকে এই অসহ্য যন্ত্রণা থেকে ইহজীবনের মতো মুক্তির আকাঙ্ক্ষা। কারণ কোনো দিনই ওই মানুষটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, তা সব চিকিৎসকের সঙ্গে সুদীপ্তও জানত। তাই তপনজ্যোতি ডাক্তার এসে যেদিন রাত 8টায় তার ডেথ সার্টিফিকেট লিখেছিল, সুদীপ্ত তখন কোনো আপনজন বিয়োগের যন্ত্রণা নয়, অদ্ভুত এক স্বস্তি যেন ঘিরে ধরেছিল তাকে। শোক, যন্ত্রণা, কান্না বারবার ফিরে ফিরে এসেছিল সুদীপ্তর জীবনে ওই দীর্ঘ 7 মাস ধরে। নতুন করে কান্নার আর কিছু নেই। এতদিনে মুক্তি পেল তবে মানুষটা। অসুস্থ শরীরে প্রথম প্রথম যখন কথা বলা বন্ধ হয়নি, কথায় কথায় বারবার বলতেন সেই মানুষই চিরতরে মুক্তি পেয়ে স্বর্গে যায়, যে মৃত্যুর সময় ছেলের হাতের 2 ফোঁটা জল পায়। মৃত্যুর আগে শেষ কয়েক বছর কত যে সিএল নষ্ট হয়েছে সুদীপ্ত, সেই কারণে তার ইয়ত্তা নেই। একটু সত্যি জ্বর, গা ম্যাচ ম্যাচ করলেও বলতেন, আমি মনে করি আজ তুমি ছুটি নাও বা ক্যাজুয়াল লিভ। আমার বিশেষ ভালো বোধ হচ্ছে না। আমাদের বংশের ধারা জানবে সন্ন্যাস রোগে মৃত্যু। আমার বাবা গেছেন, ঠাকুরদা গেছেন, তার বাবাও গেছেন। ফট করে চলে যাব, টেরও পাবে না। সে মানুষই ভাগ্যবান যে শেষ সময় ছেলের হাতের জল পায়, তার স্বর্গপ্রাপ্তি হয়। আমাকে শেষ সময় তুমি একটু জল দিও। অথচ কোথায় সন্ন্যাস রোগ, গলে পচে মারা গেলেন মানুষটা। আর দৈব যাকে বলে, যে সময় মানুষটা ইহলোক ত্যাগ করল, তখন সুদীপ্ত বাড়ির বাইরে, তারই চিকিৎসার কারণে। সুদীপ্ত সে সময় ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিল আগামী দিন তার পুরনো রাইটস টিউব পাল্টে নতুন টিউব পরানোর বিষয় আলোচনা করতে। যখন ফিরল, সে তখন প্রাণবায়ু ছেড়ে চলে গেছে তার বাবার দেহ কাঠামো থেকে। তবে কি বহু ঈপ্সিত স্বর্গলাভ হয়নি বাবার? মুক্তি পায়নি পরমাত্মা? কিভাবে জানা যায় তা? কে বলতে পারবে তা? অন্ধকারে উত্তর হাতড়ায় সুদীপ্ত। অন্ধকার ভেদ করে
সহসা ভাসতে ভাসতে মুখোমুখি এসে দাঁড়ায় একটি চেনা মুখ। ধ্রুব, ধ্রুব মজুমদার, বাল্যসখা, একেবারে কেজি স্কুল থেকে। আজ তাদের এই প্রায় 38 বছর বয়সেও যা মিলিয়ে যায়নি। এখনো মাঝে মধ্যেই পথে ঘাটে দেখা হলে কুশল বিনিময় করে তারা। ধ্রুব বলেছিল একদিন আশুদার চায়ের দোকানে প্ল্যানচেটের কথা। বিষয়ের সমর্থনে পরদিন বাড়ি এসে একটা বইও দিয়েছিল তাকে পড়তে। পাতা উল্টেছিল সুদীপ্ত, কিন্তু মন দিয়ে কিছুই পড়েনি। ফেরত দিয়ে দিয়েছিল ওই আশুদার দোকানেই তার 2 দিন বাদেই। কিন্তু আজ কিছুদিন ধরেই ঘুরে ফিরে খালি ধ্রুবর মুখটাই ভেসে আসে। বন্ধুবার প্রসঙ্গ উত্থাপন করতেই ধ্রুবজ্যোতি তড়াক করে লাফিয়ে ওঠে। ফ্যান্টাস্টিক! এটা একটা দারুণ ইনভেনশন হবে। মৃত্যুর সময় ছেলের হাতে জল না পেলে মানুষ স্বর্গে যেতে পারে না। এখানেই পাক খায়। সব খুলে জিজ্ঞেস করব মেসোমশাইকে, কিন্তু একটা নির্জন জায়গা তো চাই। আমাদের জয়েন্ট পাঁচুভূতের বাড়িতে তো তা সম্ভব না। ওই হট্টগোলে আত্মা নামে না। সুদীপ্ত বলে, সে আমি জোগাড় করব, কিন্তু বাবার আত্মার যদি পুনর্জন্ম হয়ে যায় কোথাও, তবে সে আত্মা নামবে কি করি? তুই পুনর্জন্ম মানিস? রাবিশ! পুনর্জন্ম বলে কিছু নেই। আজ অব্দি মৃত সব বিদেহী আত্মারা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, গায়ে গা লাগিয়ে। কেউ স্বর্গেও যায় না, কেউ নরকেও যায় না। স্বর্গ নরক সব এইখানে। আর সেটাই প্রমাণ করব মেসোমশাইকে প্ল্যানচেট করে। ছাত করে ওঠে সুদীপ্তর শরীর। বলে কি, বিদেহী আত্মারা সব আমাদের গায়ে গা লাগিয়ে ঘুরছে দিনরাত? কই টের পাচ্ছি না তো। কিরে, বিশ্বাস হচ্ছে না? টের পাচ্ছিস না তাই? আচ্ছা তুই বলতো, এই যে তুই আমার সামনে চেয়ারে বসে আছিস, তোকে 10 দিক থেকে ঘিরে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রনিক রে, ম্যাগনেটিক রে, রেডিও ফ্রিকোয়েন্সি। তুই কি তা টের পাচ্ছিস? ভুবনজোড়া সব রশ্মি পৃথিবীর অন্য প্রান্ত থেকেও 7 সমুদ্র পেরিয়ে ধাক্কা মারছে তোর শরীরে। টের পাচ্ছিস? ইলেকট্রনিক, ম্যাগনেটিক রে, রেডিও ফ্রিকোয়েন্সি। না কেন? এই যে মাঝে মাঝে এই মোবাইলের বোতাম টিপে সান ফ্রান্সিসকোর মাসিকে মাখন লাগাচ্ছ একটা বিদেশি ক্যামেরার জন্য, কিংবা মধ্যরাতে মালদার প্রেমিকাকে কানের কাছে ফিসফিস করতে শোনো। সেটা কিভাবে হয়? তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে অগন্তি রশ্মি, কিচকিচ করছে, যা তুমি টেরও পাও না। শুধু মোবাইলের কথাই ভাবো। অসংখ্য নেটওয়ার্ক, বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, ডোকোমো, জিও, ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি। আজ অব্দি সারাটা পৃথিবী জুড়ে বিদেহী আত্মারা তেমনই গিজগিজ করছে আকাশে বাতাসে। এখনো বহু স্পেস খালি। বলিস কি, বাবা তাহলে তার বহু আকাঙ্ক্ষার স্বর্গে যেতে পারেনি, এখানেই ঘুরপাক খাচ্ছে? তাহলে লোকে যে বলে আত্মা অবিনশ্বর, এক দেহ ছেড়ে অন্য দেহে আশ্রয় নেয়, ছেঁড়া ছোড়া কাপড় ছেড়ে নতুন কাপড় পরার মতো, এটাই জন্ম মৃত্যুর লীলা।
কে বলল তোকে এসব? বইয়ে পড়েছিস? এবার আমার কথা শোন। যে কোনো একটা শিশুর জন্ম জানবি পুরোপুরি একটা বায়োলজিক্যাল ব্যাপার। তার শরীরের পুরোপুরি কাঠামো, চোখ, কান, মাথা, হাত, পা, পাকস্থলী, পাকপ্রণালী, যৌনাঙ্গ সবটাই একটা বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে হয়। এই টোটাল প্রসেসিংয়ের মধ্যে পাশাপাশি সৃষ্টি হতে থাকে আরও একটি বায়োলজিক্যাল অমোঘ শক্তি, যা চালিত করতে থাকে ওই টোটাল সিস্টেমটাকে। ওই বায়োলজিক্যাল পাওয়ারটা যতদিন শরীরের ভেতর থাকে ততদিনই প্রাণ। আর ওই প্রাণবায়ুটি ওই খাঁচা থেকে বেরিয়ে গেলেই ফক্কা, ওটাই আত্মা। একটা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে দিয়েই তার উন্মেষ। এবং হ্যাঁ, যা অবিনশ্বর, তোর কথা মেনেই বলি, যে একসময় ওই ছেড়ে আসা পচনশীল খাঁচাটির সব খবর রাখত এবং আজও তাকেই রিপ্রেজেন্ট করে, ওই দেহটা পুড়িয়ে ছাই করে দিলেও, হ্যাঁ আমিও মানি আত্মা অবিনশ্বর এবং প্রতিটি আত্মা ইন্ডিভিজুয়াল, কোনো বদলা বদলির ব্যাপার নেই। তোর ভেতরের আত্মা তোরই, আমারটা আমারই। বাইরে বেরিয়ে এলেও সব কিছু গড়গড় করে বলে দিতে পারবে ওই মানুষটার জন্মলগ্ন থেকে মৃত্যুলগ্ন অবধি। একবার প্ল্যান চেট করে দেখ, মেসোমশাই সত্যি স্বর্গে গেছেন না নরকে, নাকি এখানেই ঘুরঘুর করছে আত্মার ভিড়ে। একেবারে নির্জন এবং ফাঁকা ঘর সত্যি কোথায় পাওয়া যাবে সুদীপ্তও জানে না। হুজুকের মাথায় বলে দিয়েছিল সে আমি জোগাড় করব, কিন্তু কোথা থেকে তা জোগাড় হবে? বাড়ির সব মানুষদের একদিনের জন্য একসঙ্গে কোথাও পাঠাতে পারলে হতো, অন্তত একবেলার জন্য। কিন্তু কোথায় পাঠাবে, কি অজুহাতে? আর পাঠাবার জায়গা তো একটাই, বউয়ের বাপের বাড়ি। কথাটা বললে ছেলে রানা লাফাতে আরম্ভ করবে মামা বাড়ি যাওয়ার আনন্দে, কিন্তু প্রশ্নটা তুলবে বউ সোনালি। কি, কেন, তুমি বা সঙ্গে যাবে না কেন, কি মতলব? তাছাড়া মাও প্রশ্নজালে জড়িয়ে ফেলবে। কি কারণে হঠাৎ বৌমার বাপের বাড়িতে গিয়ে তিনি হাজির হবেন? তর্কের খাতিরে না হয় মেনে নেওয়া গেল মাকে এ বিষয়ে কিছু জানানো হলো না। দক্ষিণের দিকে কোনার ঘরে মা একা একাই ঠাকুর দেবতা পুজো আর্চা নিয়ে থাকে সারাদিন। বসার ঘর পেরিয়ে উত্তর দিকের বড় বেডরুমের ভেতর ব্যাপারটা করলে মা টেরটিও পাবে না প্ল্যানচেটের। একবার ভাবে, তবে বউকে সব খুলে বললেই তো হয় এই প্ল্যানচেটের আইডিয়াটা। কোনো একদিন সিএল নিয়ে রানা যখন স্কুলে থাকে সে সময়, তারপর নিজে থেকেই মুষড়ে পড়ে। তো সোনালীকে সব বলাই যাবে না, অত্যাধুনিক নাস্তিক। তার ওই বিজ্ঞান স্নাতক বেটার হাফ হয়তো তুলোধনা করে ছাড়বে তাকে। একেই বাবার দীর্ঘ অসুস্থতার সময় তার সেবা করতে করতে নাজেহাল হয়েছে সে পাঠ চুকেছে। এখন আবার সব শুনে হয়তো বলবে, কি এবার বাবার ভূত নামবে ঘরের ভেতর? তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? যত সব আজগুবি ভাবনা। পাড়ার বন্ধু বান্ধবদের মধ্যে খুব কাছের কজন এবং অফিস কলিগ দুজনকে বিনীত অনুরোধ করেও কোনো সুরাহা হলো না। সবার বাড়ির লোকজনই ওই সব ভৌতিক কারবার নিজেদের ভিটেতে করাতে নারাজ। একজনের দজ্জাল বউ তো পাখা হাতে প্রায় মারতে ওঠে সুদীপ্তকে। আপনার বন্ধুটি আপনার কোন পাকা ধানে মই দিয়েছে?
যে আপনি নিজের বাড়ির এক অতৃপ্ত আত্মাকে আমাদের সংসারের সর্বনাশ করাতে ঘরের ভেতর নামাতে চাইছেন? এমনি অসুখ বালাই ছাড়ে না এই পোড়া সংসারকে। তবে কি বাবার আত্মাকে প্ল্যানচেট করা যাবে না? যদিও ধ্রুব একটা আইডিয়া দিয়েছে, প্ল্যান করছে, দেখা যাক। বুক চাপা কষ্টের মাঝে সপ্তাহখানেক বাদে হঠাৎ একদিন সন্ধ্যায় ধ্রুব এসে হাজির তার বাড়িতে। ঢুকেই হৈ হৈ করে ওঠে সে, কোনো চিন্তা নেই গুরু, সব ফিট করে এসেছি। কলিং বেলের আওয়াজে ফ্ল্যাটের দরজা খুলেছিল সুদীপ্তই। সোনালি তখন রান্নাঘরে। সুদীপ্তর এই বন্ধুটিকে একেবারেই না পছন্দ তার। একটা উড়ুক্কু উড়ুক্কু হাব ভাব, একটু মেয়ে ঘেঁষা, সব সময় কোনো একটা মতলবে আছে। বউ ভাতের দিনই সুদীপ্তর বন্ধু বান্ধবদের ভিড়ে তাকে লক্ষ্য করেছিল সোনালি। আগামী সোমবার সূর্য লজ, শিয়ালদা, মহাত্মা গান্ধী রোড। আসতে সুদীপ্ত রান্নাঘরের দিকে ইশারা করে বন্ধুটিকে। লম্বা জিপ কাটে ধ্রুব। ততক্ষণে সোনালির কানের মেমোরি কার্ডে লেখা হয়ে গেছে আগামী সোমবার সূর্য লজ, শিয়ালদা, মহাত্মা গান্ধী রোড। কিন্তু ঘরের ভেতর ঢুকে এমন হাবভাব করে সে যেন কিছুই শোনেনি। কেমন আছেন আপনি? অনেকদিন বাদে। ধ্রুবর দিকে হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বসার ঘরে ঢোকে সোনালি। ভালো, আপনি? ভালো, বসুন, চা বানাচ্ছিলাম। আপনার কি? অবশ্যই লিকার। ঘাম দিয়ে জ্বর নামে সুদীপ্তর। যাক বাবা, শোনেনি কিছু তবে। গলা তোলে সে। হ্যাঁ হ্যাঁ, তুমি জমিয়ে চা বানাও তো, আমার জন্যও এক কাপ। আর ধ্রুব কতদিন বাদে এলো, ওর জন্য একটা অমলেট করে দাও। না না, ওসব কিছু করবেন না ম্যাডাম, স্রেফ চা। সুদীপ্ত আসলে তাকে একটু বেশিক্ষণ সরিয়ে রাখতে চাইছে, বোঝে সোনালি। সুদীপ্তকে খুব উত্তেজিত দেখা যাচ্ছে। কি ব্যাপার? দুই বন্ধু ফিসফিস করে কি একটা বিষয় আলোচনা করছে। বিষয়টা গোপন, বোঝা যাচ্ছে। হোটেলের ঘর ভাড়া নেওয়া হচ্ছে, ব্যাপারটা কি? সোনালি মনে মনে ভাবে, সোমবার সকাল থেকে হাতের কাজগুলো একটু তাড়াতাড়ি সারতে হবে তাকেও। বাবুটি অফিসের নামে বেরোলে তাকেও পিছন পিছন ছেলেকে স্কুলের দিকে রওনা করিয়ে বেরিয়ে পড়তে হবে। কপাল ভালো, রানাও স্কুলের জন্য প্রায় একই সময় রওনা দেয়। বেলা 11:30টায় প্রাচী সিনেমা হলের সামনে তাকে দাঁড়াতে বলেছিল ধ্রুব। আর সঙ্গে সঙ্গে যা যা আনতে বলেছিল সব অফিসের অ্যাটাচি কেসের ভেতর লুকিয়ে এনেছে সুদীপ্ত। দুটো কাপড়ের আসন, ধূপদানি, ধূপকাঠি, মোমবাতি, টর্চ, বাবার ছবি, চশমা, নস্যির ডিবে, রাইটিং প্যাড, কলম। ঠিক সময় মতোই হাজির হয়েছিল সুদীপ্ত। 11:40 নাগাদ ধ্রুবকে দেখা যায় ভিড়ের ভেতর, সঙ্গে একটা রোগা পটকা মেয়ে, সিঁথিতে সিঁদুর। কিন্তু মেয়েটার নিখাত কোনো ব্যামো আছে, কেমন একটা ফেলফেলে দৃষ্টি। ই আবার ধ্রুবর সঙ্গে কেন? ওর নাম কবিতা, ও থাকবে আমাদের সঙ্গে। ও আসলে আজকের মিডিয়াম বা ট্রান্স মিডিয়াম। মানে বইয়ের ভাষাতেই বলি শোন, যেহেতু বিদেহ বা দেহ থেকে মুক্ত আত্মার দিকে যন্ত্র থাকে না, তাই সে কোনো কথা বলতে বা কোনো কথা লিখে জানাতে পারে না। সেজন্য তারা অন্যের ওপর ভর করে। সেই ভর করা লোকের মুখ আর হাতের সাহায্যে নিজের মনের ভাব প্রকাশ করে। যার ওপর আত্মা ভর করে
তার চৈতন্য তখন বিলুপ্ত হয়ে যায়। তোর আমার ওপর ভর করলে তো আমরা কিছুই জিজ্ঞাসা করতে পারবো না। কতকগুলো বিশেষ প্রসেসের মধ্যে দিয়ে ও ওর নিজের চৈতন্য সাময়িকভাবে হারাবে এবং তোর বাবার আত্মাকে ডেকে এনে আমরা ওর মাধ্যমে সব জানব। এই সব প্রসেসিং আমার নখের গোড়ায়। ইউ আর লাকি সুদীপ্ত, শেষ অবধি তুই কবিতাকে ফ্রি পেলি। দিন 7 দেরি হলো ওর জন্য। ও খুব ভালো মিডিয়াম। সবাই মিডিয়াম হতে পারে না। সব পরিষ্কার হলো তো? এখন চল, 12টা থেকে ঘর বুক করা আছে তোদের নামে। মানে কিছুই না, 301 নম্বর ঘর বুক করা আছে মিস্টার সুদীপ্ত ঘোষ অ্যান্ড ফ্যামিলির নামে। সে কি, তুই তো এসব বলিসনি সেদিন বাড়িতে? বলেছিলি হোটেলের ঘর বুক করা হয়েছে, সেখানে চুপিসারে প্ল্যানচেট হবে, কাক পক্ষীও জানবে না। এসব সাজানো বউ, কোনো বিপদ আপদ হলে? কিচ্ছু হবে না। শিয়ালদার এসব হোটেলে ওরা নাকও গলায় না। কে এলো কে গেল, ঘর ভাড়াটা পেলেই হলো। কাছেই শিয়ালদা স্টেশন, সবাই ট্রানজিট কাস্টমার এইসব হোটেলে। ঘন্টা হিসেবে ঘর ভাড়া। তাছাড়া আমি তো আছি, তোরা ঢোক। কবিতা একটু ফ্রেশ হয়ে নিক, সাফসুরত। ওকে তো প্ল্যানচেটে বসতে হবে। ততক্ষণে আমি দরকারি জিনিসগুলো নিয়ে আসি, এখানেই রাখা আছে আমার এক বন্ধুর দোকানে। প্রায় 40 মিনিট বাদে ধ্রুব এসে হাজির, সঙ্গে গোটা 2 কাঠের বোর্ড নিয়ে। ততক্ষণে সুদীপ্ত, কবিতা দুজনেই প্রস্তুত। এবার অ্যাটাচ বাথরুম থেকে মুখ হাত ধুয়ে ধ্রুব সুদীপ্তকে সামনে বসিয়ে বলতে থাকে, দেখ সুদীপ্ত, এই প্ল্যানচেট করার আগে তোকে কিছু কথা বলা দরকার। কবিতা অবশ্য সব জানে, তোকে বলছি। প্ল্যানচেট আসলে একটা ফরাসি শব্দ। প্ল্যাশেট মানে লিটল প্ল্যাঙ্ক, যার অর্থ 3 কোণা বা হার্ট আকৃতির একটা কাঠের ছোট টুকরো, যার মাধ্যমে প্রেতাত্মাকে ডাকা হয়। এই সেই প্ল্যাশেট। সুদীপ্ত দেখে একটা 3 কোণা প্রায় হৃদয় আকৃতির ফ্ল্যাট কাঠের টুকরো ধ্রুবর হাতে, যার মাঝে একটা গোলাকৃতি খোপ করা, নিচের দিকটা পেন্সিল বাক্সের মতো, ওপরে পাশে বিচিত্র নকশা করা, মধ্যে ইটালিক ফন্টে লেখা মিস্টিক হ্যান্ড। আর এই বোর্ডটাকে বলে স্পিরিট বোর্ড। মেহগনি বা ওক কাঠে তৈরি হয়। সাধারণত 1.5 ফুট বাই 2 ফুট হয় এটার মতো। এই বোর্ডটার ওপর ওই মিস্টিক হ্যান্ড লেখা ছোট 3 কোণা বোর্ডটাকে নিয়ে তোদের বসতে হবে। সুদীপ্ত দেখে ধ্রুবর হাতে একটা কাঠের বোর্ড, যার ওপর দিকে 2 কোণায় সূর্য আর চাঁদের ছবি আঁকা, আর নিচে ইংরেজিতে লেখা ইয়েস আর নো। তার নিচে বোর্ডের মাঝামাঝিতে সমান্তরালভাবে 2 লাইনে ইংরেজি ক্যাপিটাল ওয়ার্ডে এ থেকে জেড অবধি লেখা। তারপর কিছুটা ছেড়ে আবারও 1 লাইনে ইংরেজি আই থেকে ও সংখ্যায় লেখা। সবশেষে একদম নিচে 2 কোণায় লেখা হ্যালো আর গুড বাই। সুদীপ্ত মনে মনে ভাবে, সর্বনাশ, কোনো ইংরেজ ভূত এসে নামবে না তো শেষে। ভাবনার ভেতরেই ধ্রুবর গলা শোনা যায়, এবার তোরা দুজনে মুখোমুখি বস। একসঙ্গে দুজন কোলের ওপর এই বড় বোর্ডটাকে নিয়ে আলতোভাবে একজনের হাঁটুর সঙ্গে যেন অন্যের হাঁটু ছুঁয়ে থাকে। এবার তোদের এক পাশে নিচু টেবিলটায় মেসোমশাইয়ের ছবি রাখছি, পাশে ওনার চশমা, নস্যির ডিবে, যেগুলি সব সময় ওনার হাতের মুঠোয় থাকত।
ধূপকাঠি 10টা জ্বালিয়ে দিচ্ছি, ঘরের সব আলো নিভিয়ে দেব, শুধু একটা মোমবাতি জ্বলবে ওই ছোট বোর্ডটার মাঝখানে। আমার কাছে টর্চ আছে, অনেক সময় আত্মা যখন নামে সঙ্গে শো শো হাওয়া নিয়ে আসে আর মোমবাতি নিভে যায়। আমি সঙ্গে সঙ্গে টর্চ জ্বেলে দেব, সঙ্গে সঙ্গে আবার মোমবাতিও জ্বেলে দেব, ভয় নেই। ধ্রুবর কথা মতো সুদীপ্ত আর কবিতা ওই বড় বোর্ডটা নিয়ে মুখোমুখি মাটিতে বসে পড়ে। সুদীপ্ত বুঝতে পারে এই প্রক্রিয়াতে কবিতা অভ্যস্ত। সবাই মিডিয়াম হতে পারে না, এও কিছু মানুষের বিশেষ বৈশিষ্ট্য। কিছু পয়সার বিনিময়ে ওরা আবার এই কাজটা করে, তাতে অসহ্য ধকল যায় সারা শরীরে, তাই দীর্ঘায়ু হন না এরা। কবিতার এই ঝিমিয়ে পড়া শরীর, ম্লান মুখের কারণ এটাই। এবার বড় বোর্ডটার ওপর ছোট 3 কণা বোর্ডটার মাঝে মোমবাতি জ্বালিয়ে নিচে যে ছায়া হবে তাতে দুজনে একসঙ্গে ডান হাতের মধ্যমা দিয়ে আলতোভাবে কিন্তু একসঙ্গে আঙুলে আঙুল ছুঁয়ে মন প্রাণ এক করে মেসোমশাইকে স্মরণ করবি। বারবার তাকে তোর কাছে আসতে বলবি মনে মনে। কবিতা, তুমি তো জানোই কিভাবে তাদের তোমার ভেতর আনতে হয়। তোমার বাঁদিকে তাকিয়ে দেখো মেসোমশাইয়ের ছবি, ওনাকে স্মরণ করো, আমি হেল্প করছি তোমাকে। সুদীপ্ত, খুব সাবধান, মেসোমশাই ছাড়া অন্য কারুর কথা চিন্তা করবি না। একটু অসাবধান হলেই অন্য আত্মা এসে ভর করবে কবিতাকে। মানুষের সমাজে যেরকম ভালো মন্দ নানা রকম লোক থাকে, প্রেত সমাজেও সেরকম ভালো মন্দ নানা রকম প্রেত আছে। লেটস স্টার্ট। মেঝেতে মুখোমুখি আসনে বসে সুদীপ্ত আর কবিতা। বাঁ পাশে নিচু টেবিলে বাবার ছবি, অন্ধকার সারা ঘরে মিষ্টি ধূপের গন্ধ, একটা গা ছমছম করা অবস্থা, একই সঙ্গে সারা শরীরে একটা শিহরণ। অন্ধকারে একটি যুবতী মেয়ের হাঁটুতে হাঁটুতে ছোঁয়াছুঁয়ি, আঙুলে আঙুলে নরম স্পর্শ সুদীপ্তকে অন্যমনস্ক করে তোলে। এতক্ষণ আলো জ্বালা ঘরে এসব ভাবনা বিন্দুমাত্র কাজ করেনি মাথায়। চারিত্রিকভাবে বিয়ের পর সুদীপ্ত কখনো নিজে অন্য কোনো নারী বিষয়ে কৌতূহলও দেখায়নি, কিন্তু আজ এ কি হলো তার? সারা শরীরে গোপন উত্তেজনা। শরীর ঝাঁকিয়ে আবার মন স্থির করে সে। বাবার ছবিটা চোখের সামনে নিয়ে আসে একটি নারী মূর্তিকে সরিয়ে। তবু ফিরে ফিরে ঘটনার পুনরাবৃত্তি হয়। ধ্রুব অনবরত বিড়বিড় করে কিছু একটা মন্ত্রের মতো বলে চলেছে কবিতার কানের কাছে। থরথর করে কাঁপছে কবিতা, একটা শক্তি এসে ঢুকছে যেন তার ভেতরে। সুদীপ্ত তাকিয়ে থাকে কবিতার মুখের দিকে, মোদির চোখে তার দিকে এখন তাকিয়ে কবিতা। এ ডিয়ার, এতদিন বাদে মনে পড়লো আমাকে? সবাইকে হতচকিত করে 2 হাতে সুদীপ্তকে হঠাৎ জড়িয়ে ধরেছে কবিতা। দারুণ শক্তি এখন তার শরীরে। চকাশ করে তার বাঁ গালে চুমু খেয়ে মাটিতে শুইয়ে দিয়েছে তাকে কবিতা। সর্বনাশ! ধ্রুব হতচকিত হয়। ধাক্কাধাক্কিতে বোর্ড দুটোই ছিটকে গেছে, মোমবাতি গেছে নিভে। টর্চের আলোয় আবারও তার জেলে টেবিলের ওপর সুদীপ্তর বাবার ছবির সামনে রাখে সে। সুদীপ্ত কি অন্য কিছু চিন্তা করছিল? কোনো মেয়ের কথা? এত সাবধান করলাম তবু? সুদীপ্ত এখন ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে। তার ওপর হুমড়ি খেয়ে পড়ে একটি 28-29 বছর বয়সী যুবতী। 2 হাতে তাকে জাপটে ধরেছে। ঝিমিয়ে থাকা কবিতার সারা শরীরে এখন উদগ্র কামনা। তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? হারামি মাসিও কিছু বলে না,
আমি বিষ খেলাম শেষে, আমাকে তুমি ছেড়ে যেও না ডার্লিং। এ গলা তো কবিতার নয়, এখনই ভাগাতে হবে এ প্রেতকে। আতঙ্কে সুদীপ্ত থম মেরে আছে। যেভাবে হামলাহামলি করছে, কবিতা ওকে নিয়ে একটু বাদেই বেচারা অজ্ঞান হয়ে যাবে। ঘরের সব আলো জ্বেলে দিলেই হয়তো বিদেয় নেবে। ধ্রুব উঠে দাঁড়িয়ে ঘরের সমস্ত আলো জ্বেলে দিতে থাকে। আর সে সময় দরজায় বেল বেজে ওঠে। দরজা খুলুন দাদা, একজন ম্যাডাম এসেছেন দেখা করতে। কে ম্যাডাম? এখানেও কোনো ভুল হচ্ছে না তো? ভুল ঘরের নাম্বার দিয়েছে হয়তো কেউ এই ম্যাডামকে, ভাবে ধ্রুব। আলিঙ্গনবদ্ধ কবিতা এবং ধরাশায়ী সুদীপ্তকে আড়াল করে আধা আধি পাল্লা খুলে সে। দুরন্ত ঝড়ের মতো ঘরের ভেতর এসে ঢোকে সোনালি, সুদীপ্তর বউ। রান্নাঘরের ভেতর থেকে একবার শুনেই মুখস্থ হয়ে গেছে তার সঠিক দিন আর ঠিকানা। আগামী সোমবার, সূর্য লজ, শিয়ালদা, মহাত্মা গান্ধী রোড। ঠিক যা ভেবেছি তাই। হোটেলের ঘর ভাড়া করে ফুর্তি হচ্ছে দুজনের। ছি 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 ছি, ক্যান্ডেল লাইট ফুর্তি। ঘর বুক করা হয়েছে মিস্টার সুদীপ্ত অ্যান্ড ফ্যামিলি নামে। এখানে সিন ক্রিয়েট করব না, বাড়ি চলো আজ। ঘরের মাঝামাঝি এসে আবারও অ্যাবাউট টার্ন করে বেরিয়ে যায় সোনালি। ধরাশায়ী সুদীপ্ত নয়, কারণ তখনও তার ঘোর কাটেনি। ধ্রুবই পিছন থেকে প্রাণপণ ডাক দেয়, ম্যাডাম ভুল বুঝবেন না, আসল ব্যাপারটা তা নয়। ফাঁকা করিডরে প্রতিধ্বনি ফিরে আসে শুধু। আশ্চর্য, জ্বলন্ত ক্যান্ডেলটা চোখে পড়ল, অথচ তার পাশেই নিজের শ্বশুরের ছবিটা চোখে পড়ল না বউটার। তা হলেই তো সব পরিষ্কার হয়ে যেত জলের মতো। ঘরের সব আলো জ্বেলে দিতেই ক্রমে সুস্থ হয়ে উঠেছে কবিতা। এত অল্প সময়ের মধ্যে তার শরীরে স্থিত হতে পারেনি সেই বহিরাগত শক্তি। ধস্তাধস্তিতে শাড়ি খুলে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। শুধু সায়া ব্লাউজ পরে উঠে বসেছে সে। ঝটকা মেরে ততক্ষণে উঠে বসেছে সুদীপ্ত। ধস্তাধস্তিতে সে টের পায়নি তার বউ সোনালি এসে এক রাউন্ড ঘুরে গেছে এই ঘর থেকে। তার এখনো হাঁসফাঁস অবস্থা। উঠে বসেই সে বলে, ধ্রুব এ কেমন প্ল্যানচেট ভাই? আমার বউয়ের ভূত এসেছিল একটু আগে, স্পষ্ট তার গলা পেলাম। ধ্রুব বলে, ওরে ম্যাডামের ভূত না, ম্যাডাম স্বয়ং এসেছিলেন। সংক্ষেপে সত্য ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা দেয় ধ্রুব। কোত্থেকে ঠিকানা পেল কে জানে? সবই তো গোপনেই হচ্ছিল। সুদীপ্তর মাথায় আকাশ ভেঙে পড়ে। হায় বাপ, এ তো প্ল্যানচেট নয়, প্ল্যানচিট। কবিতার ভেতর থেকে ভূত নামছে ধীরে ধীরে, কিন্তু সোনালির মাথা থেকে এ পরকীয়ার ভূত এখন সে নামাবে কি করে?